ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেজেসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাল মামুন এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। জাহেদ চৌধুরী, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। জাহেদ চৌধুরী, আমরা জানি মাইলস্টোনের ইনসিডেন্টে বিমান বিধ্বস্ত হয়ে কতগুলি কোমলমতি প্রাণ সরে গেল এবং আজকে 5টি লাশ শনাক্ত হয়েছে সিআইডি। আসলে এই যে ইনসিডেন্ট আমরা দেখলাম, এটা দায়ভার আসলে আমরা কাকে দেব? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি বলে নেই যে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, এটা আমাদের জন্য খুবই শোকাবহ একটি ঘটনা, দুঃখজনক ঘটনা। এবং এটাকে কেন্দ্র করে আমরা গত 4 দিন ধরে যা দেখছি, এর মধ্যে কিছু ঘটনা বলি যেটা মেনে নেওয়ার মতন নয়, এমন ঘটনাও ঘটেছে। একদিন এই ঘটনাটি ঘটেছে এবং এটার মধ্যে কিছু ধরনের উস্কানি ছিল, নানা ধরনের বিষয় আশয়ের সাথে সম্পৃক্ত ছিল, যেটা ইতিমধ্যে মিডিয়ায় আসছে। কিন্তু আজকের ডেভেলপমেন্ট নিয়ে যদি আমি কথা শুরু করি, শুরুতেই যেটা বলতে হয় যে সিআইডি ডিএনএ টেস্টের মাধ্যমে 5 জনকে শনাক্ত করেছে। তো আমরা আগেই শুনছিলাম যে 6টা ডেড বডি বা ডেড বডির অংশবিশেষ যেটা সিএমএইচে রয়েছে, যেগুলো শনাক্ত করা যাচ্ছে না, অনেক পুড়ে গেছে, এই কারণে শনাক্ত করা যাচ্ছিল না। তো এই 6 জনের আত্মীয় স্বজন যারা ছিলেন, মানে যারা নিখোঁজ ছিলেন, যেহেতু এগুলো শনাক্ত করা যাচ্ছিল না, ওই সেন্সে নিখোঁজ টার্মটি ইউজ করা হচ্ছিল, যে যারা নিখোঁজ ছিলেন তারা পরিবারের এক বা একাধিক সদস্য, যে কারণে ফিগারটি দাঁড়িয়েছিল 11তে। তারা 11 জন, বাবা মা, কোনো কোনো ক্ষেত্রে শুধু মা কিংবা বাবা, এরকম 11 জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছিল সিআইডিতে। অন্যদিকে স্পট থেকে যে 6 জনের নমুনা সংগ্রহ, যে 6টা বডি আছে, নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজকে সন্ধ্যার দিকে আমরা যেটা জানতে পারলাম, সিআইডির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে তারা 5টা ডেড বডিকে আইডেন্টিফাই করতে পেরেছে, যে এই ডেড বডিগুলোর ডিএনএ এর সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ডিএনএ বা বাবার ডিএনএ মিলে গেছে এবং তাদের পরিচয়টাও ডিসক্লোজ করা হয়েছে। এটা বেশ দ্রুততার সঙ্গে হয়েছে, যদিও কালকে এটা বলা হচ্ছিল 4-5 দিন সময় লাগবে, কিন্তু আমরা 24 ঘন্টার ভিতরেই দেখতে পেলাম যে এটা প্রাইমারিলি তারা বলছে যে এটা শনাক্ত করা সম্ভব হয়েছে। খুব সম্ভবত মা বাবার 2টা নমুনা নিয়ে নেওয়ার ফলে ম্যাচিংটা হয়ে যাওয়াতে এটা সহজ হয়েছে। এটা একটা স্বস্তির ব্যাপার ওই সমস্ত পরিবারগুলোর জন্য, যে তারা তাদের স্বজনকে হারিয়েছেন, শিশুকে হারিয়েছেন, এই কোমলমতি বাচ্চাদের হারিয়ে ওই পরিবারগুলোতে যে একটা অবস্থা বিরাজ করছিল, অ্যাটলিস্ট তার মরদেহটা পাওয়ার যে অধিকার, এইটা দ্রুততার সাথে সরকার করতে পেরেছে। এবং আমি যেটা বলবো যে জাহেদ চৌধুরী, আপনাকে একটু আগেও যদি করতে পারতো, একদিন আগেও যদি এই নমুনাগুলা, যদিও কেউ কেউ তার আগের দিন পরশুদিনও নমুনা দিয়ে গিয়েছিলেন, তো কালকে এটা সরকার খুব এটাকে গুরুত্ব দিয়ে বলার পরে, প্রচার করার পরে বাকি সবাই নমুনা দিয়েছেন এবং এটা করতে পেরেছে। এখন প্রশ্ন এসে দাঁড়াবে সবার শেষে, যে বিতর্কটি নিয়ে শুরু থেকেই চলছে, যে অনেকে নিখোঁজ হয়েছেন, ডেড বডির সংখ্যা লুকাচ্ছে। সরকার বারবার বলছে, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, তারপরে ব্রিফিং হয়েছে, আমরা দেখেছি উপদেষ্টারা ব্রিফ করেছেন, আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি এখানে, যে স্কুলের বাচ্চাদের ডেড বডি লুকিয়ে ফেলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ স্কুলে তারা ওই দিন হাজির হয়েছিল, সকালবেলা তারা অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়েছে, তাদের উপস্থিতি, প্রত্যেকের গার্জেন আছে। সো এটা অনেকগুলো বডি খুব বেশি পুড়ে যাওয়ার কারণে, জানেন যে বিমানটি একবারে ক্লাসরুমের ভিতর ঢুকে গেছিল এবং ওইখানে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলেছে, এখানে জ্বালানি ছিল, ট্যাঙ্কার পূর্ণ ছিল, কারণ ফ্লাই করার পরপরই বিমানটি দুর্ঘটনা কবলিত হয়। সুতরাং জ্বালানি যে ভর্তি ছিল এতে কোনো সন্দেহ নেই, দীর্ঘ সময় পুরার কারণে এই সমস্যাটা হয়েছিল বলে আমার ধারণা। এইখানে এখন এসে দাঁড়াবে যে আর কয়জন ক্লেম করছে যে তার ফ্যামিলির মেম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এই ক্লেমটা
দেখেন এটা পুলিশের কাছে করতে পারে, কন্ট্রোল রুম অনেকগুলো সরকার করে দিয়েছে, স্কুল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে তারা করতে পারে, দ্বিতীয়ত তারা করতে পারে ইয়ের কাছে, আইএসপিআর এর কাছে, এবং চাইলে মিডিয়ার কাছে এসেও তারা কিন্তু বলতে পারে। তো এখন আমার ধারণা যে এই যে বিতর্কটার সৃষ্টি হয়েছিল, এবং এই বিতর্কের পিছনে একটা ছিল যে প্রাথমিকভাবে যারা সুখে মুজ্জমান ওই ফ্যামিলিগুলোর পক্ষ থেকে জেনুইনলি তারা কেউ কেউ বলছেন, কিন্তু এটাকে কেন্দ্র করে আরো একটা চক্র এটাকে মিথ্যাচার বলে সংখ্যাটা অনেক বাড়িয়ে বলে প্রচার করেছে। এইটা মোটেও ঠিক হয়নি। এবং প্রথম দিনে আমরা দেখেছি একটা কথা খুবই কম আলোচিত হয়েছে মিডিয়া এবং টকশো গুলাতে, যে বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা ঘটনা ঘটে যাওয়ার আজকে আমরা তাদের একটা এক্সপ্লেনেশনও দেখেছি, একজন সেনা কর্মকর্তা বক্তব্য রেখেছেন স্কুলের সামনে দাঁড়িয়ে, মিডিয়ায় যেটা আসছে। তো তারা ঘটনা ঘটে যাওয়ার তারা 100 থেকে 150 গজ দূরে, মানে ওইখানে স্কুলের বাউন্ডারির কাছেই কিন্তু সেনা ক্যাম্প, যে কারণে ঘটনা ঘটে যাওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে সবার আগে সেনাবাহিনীর সদস্যরা ওইখানে পৌঁছে গিয়েছিল, এবং রেস্কিউ অপারেশনটা মূলত তারাই শুরু করেছে। ফায়ার ব্রিগেড কিন্তু অনেক পরে পৌঁছেছে, এটা কিন্তু প্রথম দিনেও রিপোর্টে আসছিল যে ফায়ার ব্রিগেড তো স্টেশন থেকে আসতে হয়েছে, ওরা তো ওইখানে ছিলই। এবং আমরা দেখেছি একটা ভিডিওতে, আপনি দেখতে পারেন যে একটা ভিডিওতে দোতলা থেকে সেনা সদস্যরা যেভাবে বাচ্চাদেরকে নামিয়ে আসছিল, এইটা তারা অন্য লাঠিচার্জ করছে, স্কুলের টিচারদের ছাত্রদের উপর লাঠিচার্জ করছে, এটা নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু তারা যে রেস্কিউ অপারেশনটা শুরুতে করেছে রেসপন্স টিম হিসেবে, এবং তারা যে এখানে একটা দায়িত্ব পালন করেছে, এবং অনেক সেনা সদস্য, উনি একটা ফিগার বলেছেন 13 জন 25 জনের মতো মনে হয় তারা কম বেশি আহত হয়েছে, এর মধ্যে 13 জন এখনো সিএমএইচ এ ভর্তি আছে। এইটা যার যেটা করেছে তার সেই প্রাপ্যটা দিতে হবে, আমাদের কিন্তু একতরফা কথা বললে হবে না। আমরা সেনাবাহিনীর কোনো যদি ভূমিকার সমালোচনা করতে হয়, আমরা এখন একবারে মুক্ত গণমাধ্যম, আমরা সমালোচনা ধন্যবাদ করতে জাহিদ পারি। চৌধুরী। আমরা একটু আব্দুল্লাহ মামুনের কাছে শুনি। আব্দুল্লাহ মামুন, আমরা জাহিদ চৌধুরীর কথা শুনছিলাম, আপনি একজন শিক্ষক, আপনিও ছাত্র ছাত্রীদের অভিভাবক, আপনি মাইলস্টোন ইনসিডেন্টটা জানেন। দুর্ঘটনার আসলে কোনো কিছুই দিয়ে ইয়ে করে, কিন্তু এই ধরনের দুর্ঘটনা মানতে তো আমাদের কষ্ট হয়। না, অনেক তা তো বটেই, সেটা তো মানতে খুবই কষ্ট হয়, কিন্তু এটি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা যেন না ঘটে। যেমন জাহিদ ভাই যে ব্যাখ্যাটা করছিলেন যে ক্রাইসিসটা কিভাবে ম্যানেজ হয়েছে, পোস্ট ম্যানেজমেন্ট, সবগুলো ইস্যু নিয়ে কথা বলছিলেন, বাট একটা আলোচনার অবকাশ কিন্তু থেকে যায়, যেটা একটু একটু করে মিডিয়াতে এসছে। এয়ারপোর্টের দূরত্ব, কাছাকাছি অবস্থান, এগুলো যে আমাদের দেশে আমরা এই আলোচনাগুলো দুর্ঘটনা ঘটলেই সেটা আলোচনাটা করি। এটা আমাদের ছোটখাটো আর্ট ওয়ার্ক, ফায়ারের ঘটনা পার্টিকুলারলি একেবারে নিমতলি থেকে শুরু করে নিকট অতীতের যত ঘটনা, আমরা খুব এই আলোচনাগুলো করি। কোনো ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলে সে আলোচনা করি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেই দুর্ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নেই না। উন্নত বিশ্বে বা একটি উন্নত সমাজে, যে কথাটা আপনি সামনে আনলেন, যে একটা কোমলমতি শিশু, যে কোনো মৃত্যুই খুবই হৃদয় বিদারক, খুবই কষ্টের, কিন্তু যে কোমলমতি শিশুগুলো মারা গেল, একদিকে তো তাদের বাবা মার যে আহাজারি, অন্যদিকে এরাই তো দেশের ভবিষ্যৎ। মাইলস্টোন কলেজ তিলে তিলে গড়ে ওঠা কলেজগুলো, যে ভালো কলেজগুলো, তার মধ্যে অন্যতম। উত্তরাতে তো স্পেশালি তারা খুব ভালো কলেজ। কিন্তু এই যে শিশুদের নিরাপত্তা বা সমাজের মানুষ হিসেবে, সামাজিক জীব হিসেবে আমাদের নিরাপত্তা, অনেকগুলো সংস্থা কিন্তু এখানে আছে। সেই আলোচনাটা আমরা সবসময় এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর করি, কিন্তু তার জন্য যে কার্যকরী ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থাগুলো নেওয়া হয় না, জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটে। জায়দার কথা থেকে আমি একটা কথা নেই, যে ওখানে সেনাবাহিনীর ওই ডিবেটে আমি যাচ্ছি না, বাট এটা খুবই একটা আশার কথা ছিল ওখানে, যে খুব দ্রুত সেনাবাহিনী গিয়ে উদ্ধার অভিযান করেছে। এটা শিশু, সবগুলো কলেজের বাচ্চা, স্কুলের বাচ্চা, তাদের তো সেই উদ্ধার অভিযান পরিচালনার অভিজ্ঞতা থাকার কথা না, আমরা রেসপেক্টও করি না, এবং ভয়ে তারা এদিকে ওদিকে ছুটবে, এটাই স্বাভাবিক। তারা না হয় রেস্কিউ হয়ে গেছে, কিন্তু এটা যদি অন্য আরেকটু এমন হতো যে সেনাবাহিনী ওখানে নেই, কোনো রেস্কিউ করার প্রসেস নেই, তাহলে কিন্তু মৃত্যুটা আরো বাড়তো। আমি যে জায়গাটা যেতে চাই, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক, অফিস আদালত হোক, এই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট ইস্যুগুলো বা ডিজাস্টার ম্যানেজমেন্টে, আমরা একটা ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে বাস করি, সেখানে এই বিষয়টা সবসময় উপেক্ষিত থেকে গেছে। এবং যেটা আপনি বললেন যে আমরা এটা হৃদয় বিদারক, আমি একজন শিক্ষক হিসেবে এটা মানতেই কষ্ট হয়, কিন্তু আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, সেখানে কি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি? বা জায়েদ ভাই যে অফিসে বসে আছেন, আপনি যে অফিসে, এই 2 অফিসেই তো যাওয়া হয় আমাদের,
কিন্তু সেটা কি সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনার সব ব্যবস্থা আছে? দেখবেন যে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নতুন নতুন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কেনা হয়, নতুন নতুন গ্যাস সিলিন্ডার গুলো রিসার্চ করা আছে কিনা, অক্সিজেন সিলিন্ডার গুলো, দুঃখিত, সেগুলো দেখা হয়। কিন্তু তারপরে কয়দিন পরে শেষ, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস এর জায়গাটাও ওখানে নাই। যেমন এখানে দেখেন যে স্কুলটা যে এখানে কে পারমিশন দিল, কেন থাকবে, বা আমাদের সেনাবাহিনী একটা প্রশিক্ষিত বাহিনী বা বিমান বাহিনী প্রশিক্ষিত বাহিনী, আমি বলছি না তাদের একটা সরাসরি রেসপন্সিবিলিটি, তাদেরও একটা ভাইকারাস রেসপন্সিবিলিটি কিন্তু এখানে আছে। 3 নম্বর আরেকটা বিষয় দেখেন যে এই আমরা বারবার বলছি যে ঢাকা শহরে যে প্রশিক্ষণ, এখানে লজিস্টিক, আমাদের ফাইন্যান্সিয়াল এবিলিটিস, এয়ারপোর্টের কন্ডিশন, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু শেষ পর্যন্ত একটা কথাই বলা হয় যে যান্ত্রিক ত্রুটির কারণে এটা বিধ্বস্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে আমরা না জানলেও গত কয়েকদিনই সব পড়াশোনা করে সবাই জেনে ফেলেছি যে বিমানের একটা নির্দিষ্ট সময় থাকে উড্ডয়নের সময়, কিন্তু প্রত্যেকটা যন্ত্রাংশ প্রতিদিন জিরো কোয়ালিটিতে আনা হয়, অর্থাৎ জিরো এরর ফ্রি করা হয়, জিরো। তো সেক্ষেত্রে সেই মেনটেনেন্স গুলো আরো কেয়ারফুল হওয়া উচিত যেন এই ধরনের ঘটনা না ঘটে। মাঝখানে বেশ কয়েকটা ঘটনা কিন্তু ঘটেছে এয়ারলাইন্স কেন্দ্রিক, আমাদের শুধু এই বিমান নয়, সেগুলোও খেয়াল রাখতে হবে। দুর্ঘটনা আব্দুল মামুন, আমরা অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখেছি বাংলাদেশে, মেট্রো রেল বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, কিন্তু মানে 54 বছর পরেও আমরা এয়ারফোর্সের জন্য জেট ফ্লিট কোনো রানওয়ে করতে পারলাম না। না, সেটা তো দুঃখজনক, এবং ওই জন্য তো এইটাকে ইউজ করতে হচ্ছে। বা আমাদের অন্যান্য ঘাটিগুলো, যেমন আমি আমার অত সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি, আমি পার্টিকুলারলি জাপানের উদাহরণ দিতে পারি। এই ধরনের বেস গুলো সব সমুদ্র কেন্দ্রিক, বা যেটা বুশ জোন সেই কেন্দ্রিক, ওই জোনের মধ্যে ফ্লাই করে, ওই জোনে তারা প্র্যাকটিস করে। ইভেন নর্মাল উড্ডয়ন বিমানগুলো তাই করে। কিন্তু আমাদের এখানে একটা বাস্তবতা হচ্ছে যে ঠিক আছে, আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকা আমরা এটা করতে পারিনি, কিন্তু প্রচেষ্টাটাও কিন্তু নাই। যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের যে বাজেট গুলো করা হচ্ছে অথবা আধুনিকায়নের জন্য, আমাদের বিমান ক্রয়ের জন্য সামরিক বাহিনীতে লোক বাড়ানো হচ্ছে, কিন্তু এই ধরনের রানওয়ে তৈরি করা, আমাদের এয়ারফোর্সের জন্য ট্রেনিং ফ্যাসিলিটিসকে ইমপ্রুভ করা, একটু ডাইভার্সিফাই করে প্রান্তের দিকে নিয়ে যাওয়া, সাগরের দিকে নিয়ে যাওয়া, সেগুলোর প্রচেষ্টা কিন্তু আমরা দেখিনি। আরো একটা জিনিস দেখেন যে ইভেন, এই কথাটা আমার কতটুকু বলা ঠিক হচ্ছে জানি না, আমি রেসপেক্ট রেখে বলছি, যে দেখবেন যে আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন মহড়া হয়, বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে তারা ইয়ে করে, কিন্তু কতটুকু তারা নিজেরা প্রশিক্ষিত হতে পারছে বা আদৌ পাবলিক প্লেসে গিয়ে কোন এলাকায় গিয়ে তারা কতটুকু সেফলি করতে পারছে, সেটাও কিন্তু প্রশ্ন। ওই ফ্যাসিলিটিস আমরা ডেভেলপ করতে পারিনি। কিন্তু যে আলোচনাটা আমি ছিলাম, আমি একটু 1 মিনিট সময় চাই, যে একটা ডিজাস্টার প্রিভেনশনের তো মেইন জায়গাটা ডিজাস্টারের ক্ষেত্রে ডিজাস্টার প্রিভেনশন। আপনি কোন ক্ষেত্রে কি আমরা সেটা করতে পেরেছি? কখনো কিন্তু এটা করতে পারিনি। আবার সেকেন্ড হচ্ছে যে আপনি ক্রাইসিসটা ম্যানেজ করবেন এন্ড পোস্ট ক্রাইসিস ইস্যুগুলোকে অ্যাড্রেস করবেন। আমরা সব গভর্নমেন্টের সময় দেখেছি, কিন্তু এবারে আরো একদম ম্যাসিভ ফেইলিউর এই জায়গাগুলোতে হয়েছে। কোঅর্ডিনেশনের অভাব, আমরা যেভাবে করতেছি সেটা পাইনি। মানুষজনের যাতায়াত অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা দরকার এই ধরনের ঘটনায়। হাসপাতালকে অ্যাভয়েড করা দরকার, ট্রাফিকটা ফ্রি করা দরকার, সেই অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু আমরা করতে পারিনি। আর তাতে কতটা জীবন বাঁচত বা না বাঁচত জানি না, বাট এতটুকু কিন্তু বুঝি যে একটু আগে গেলে স্বস্তির ব্যবস্থা হতো, বা যারা আহত হয়েছে তারা আগে ভালো ট্রিটমেন্ট পেত, মৃত্যু হতো বা 2-1টা কমতো। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ঘাটতি আছে। আমি এই ঘটনার পরে যেটা লার্নিং আমাদের, যে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় সরকারি উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও এই দুর্যোগ ব্যবস্থাপনার জায়গাগুলোতে আমাদের খেয়াল রাখা দরকার। সেটা শুধুমাত্র ফায়ার ফাইটিং কিছু ইকুইপমেন্ট না, আর্থকোয়েকের ক্ষেত্রে কি হবে, বা ভবনের অন্যান্য যদি রিস্ক যেগুলো থাকে, ওয়াটার ইস্যুতে কি হবে, সেই জায়গাগুলোতে মনে হয় আমাদের সচেতনতা বাড়ানো দরকার, এবং সেই জায়গাতে ইনভেস্টমেন্টও দরকার। হ্যাঁ, একটা জায়গায় ইস্যুটা আছে যে আমাদের প্রশিক্ষিত জনবলেরও অভাব আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, কিন্তু আসার জায়গাটা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে। আবার নিরাশার জায়গাটা যেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো যে পাশ করে বেরোচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তাদের আবার এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না। অর্থাৎ আমি যে ডিজাস্টার প্রিভেনশনের কাজ করবো বা ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট হিসেবে ডেভেলপ করবো, সাবজেক্ট হিসেবে সেটা কিন্তু গ্রো করতে পারছে না। আমি পয়েন্টটা আপনাকে ধরাতে পারছি কিনা জানি না। অর্থাৎ একটা কালচারাল চেঞ্জ একটা দরকার। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন এয়ারফোর্সের রানওয়ে নিয়ে, কিন্তু ওভারঅল কালচারাল চেঞ্জটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা যদি আমরা না করতে পারি, এটা সমন্বিত উদ্যোগ যদি না থাকে, প্রতিষ্ঠান, সরকার, সমাজের বিভিন্ন অংশীজন, তাহলে কিন্তু আপনি এই ধরনের ক্রাইসিস ম্যানেজ করতে পারবেন না। ধন্যবাদ আব্দুল মামুন। আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল মামুন এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী। ফিরছি আলোচনায়।
জাহিদ চৌধুরী, আমরা গেল কিছুদিন ধরে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা সোশ্যাল মিডিয়াতে অনেকে বলা বলি করছেন যে ক্রাইসিস পিরিয়ড হলেই অন্তর্বর্তী সরকার বিভিন্ন দলকে ডেকে এটি ঐক্য দেখানোর চেষ্টা করেন। এইটা আপনি ঠিকই বলেছেন যদি এইভাবে বলেন। তবে সরকারের একটা জিনিস আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের তো কোনো দল নেই। সো তারা তাদের শক্তি হলো জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা জুলাই যুদ্ধ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যত স্টেক হোল্ডার ছিলেন, তারাই কিন্তু এই সরকারের শক্তির উৎস। আর প্রশাসনও আমি বলবো যে এখন অনেকটা কি বলা যায় যে অন্তর্বর্তী সরকারের সব কথা যেভাবে তারা করতে চাচ্ছে কাজ, সরকারের কথা তারা সিভিল প্রশাসন বলেন আর সদস্য পুলিশ প্রশাসন বলেন, কেউই তাদের কমান্ডকে ওইভাবে আপহোল্ড করছে না কিংবা করতে পারছে না। যে কারণে সরকার তাদের শক্তি প্রদর্শনের জন্য যেটা করতে হয় যে জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তাদেরকেই তারা এই ধরনের ক্রাইসিস পিরিয়ডে তারা সাথে নেয়। এখন কথা হলো যে শুধু ক্রাইসিস পিরিয়ড না, আমার কথা হলো যে টাইম টু টাইম তারা যদি যারা আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যদি তারা বসে যে কোনো সিদ্ধান্ত নেওয়া কিংবা যে কোনো পরিস্থিতিতে তারা যদি তাদের সাথে পরামর্শ করেন, তাহলে এটা একদিকে সরকারের শক্তি এবং সরকারের পিছনে সবাই যে আছে এটা যেমন দেওয়া সম্ভব এবং তাদের পরামর্শগুলো নিয়ে কাজগুলা বিতর্কের ঊর্ধ্বে থাকা যায়। ইতিপূর্বে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে সরকার বিতর্কিত হয়ে যাওয়ার পর ওই সমস্ত ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে। এবার যদিও তুলনামূলকভাবে তারা প্রুম রেসপন্ড করেছে, ঘটনা ঘটার পরের দিনই তারা বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর সাথে, একদিন পরে একদিন গ্যাপ দিয়ে তারা বৈঠক করেছে। এবং এখানেও আমরা যেটা দেখলাম যে তারা পরের দিন যে ঘটনাবলী ঘটেছিল বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে, সেই ইস্যুই কিন্তু মূলত মুখ্য বিষয় ছিল আলোচনার, এবং সেটা নিয়ে তারা আলোচনা করেছে। এবং এইখানে তারা বলেছে যে এখানে এই ঘটনাগুলোর পিছনে বিশেষ করে সচিবালয়ে যে হামলার ঘটনা ঘটেছিল এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজে দুইজন উপদেষ্টাকে যে দিনভর আটকে রাখা হয়েছিল, ছাত্রদের সাথে আরো কিছু লোকজন জড়িত হয়েছিল, এগুলোর মধ্যে পতিত স্বৈরাচারের সহযোগীরা ইন্ধন জুগিয়েছে এরকম অভিযোগ ছিল এবং অভিযোগের সত্যতাও মিলেছে কয়েকজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। তো এটা আমি মনে করি যে এইটাই সরকারের এর বাইরে কতটুকুই বা করার আছে। তবে সরকারকে যে কথাটি আসছে এই বৈঠকগুলাতে প্রত্যেকেই, প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল যে অভিযোগটি সরকারের বিরুদ্ধে ওই মিটিংকে গিয়ে করেছে, যেটা হলো যে সরকারকে তার মানে শক্তি প্রদর্শন, সে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই সমালোচনাটা কিন্তু তারা এই প্রতিটা রাজনৈতিক দলের পক্ষ থেকেই বারবার করা হয়েছে। এই দুইটা মিটিং হলো, এখানে তারা বলেছেন যে সরকারকে আরো শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত, যেটা এর আগে আমরা গোপালগঞ্জের ঘটনার ক্ষেত্রেও দেখেছি যে প্রশাসনের দুর্বলতা ছিল আমরা মনে করি যে এই ঘটনাগুলোর পিছনে। এবং এইখানেও সচিবালয়ে যে ঘটনাটি ঘটেছে, শেষ মুহূর্তে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে, কিন্তু সরকার আরো সতর্ক হলে এই ঘটনাটা সচিবালয়ের ভিতরেই কারো ঢোকার কথা না, কেপিএ এলাকায়। তো এইখানে সরকারের যে একটা দুর্বল সরকার, তারা ইতিমধ্যে এটার প্রমাণ রেখেছে যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কিংবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কন্ট্রোল রাখার জন্য তারা যেভাবে অ্যাক্ট করার দরকার, যে মুহূর্তে অ্যাক্ট করা দরকার, ওইটা তারা পারছে না, মাঝে মধ্যে এর ব্যত্যয় ঘটছে। তো এখানে রাজনৈতিক দলগুলো একটা সাপোর্টের দরকার, চেষ্টা করেছে। জি, ধন্যবাদ জাহিদ চৌধুরী। আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একই প্রশ্ন যে বলেন, আমরা দেখতে পাই বা সোশ্যাল মিডিয়াতেই বলা বলি হচ্ছে যে বিপদে পড়লেই ঐক্য দেখানোর চেষ্টা রাজনৈতিক দলগুলোকে নিয়ে। না, এটা তো বটেই। এবং জাহিদ ভাই যেটা বললেন যে এর আগে ইনভাইটেশন ধরন নিয়ে কথা হয়েছে, বাট এটা এমন হয়ে গেছে যে একটা রিচুয়াল মনে হয়, যে কোনো একটা প্রবলেম হলে আপনি ডেকে নিচ্ছেন, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। দেশ যেভাবে চলছে, জাহিদ ভাই যে কথাটা বললেন যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা জুলাই আন্দোলনে ছিলেন, সুন্দর করে বলেছেন যে সবার সরকার এটি, তাহলে তো
আরো ভালোভাবে পরিচালিত হওয়া দরকার, কিন্তু সরকার সেটি করতে পারেনি। এই যে স্টেক হোল্ডার বা অংশীজন এই আন্দোলনের, সেটা শিক্ষকরা হোক, রাজনৈতিক দল হোক, বিভিন্ন এনজিও কর্মী হোক, শিক্ষার্থীরা হোক, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যারা ছিল, আপনি কি কখনো শুনেছেন যে এরকম ক্রাইসিস ছাড়া সরকার কাউকে ডেকেছে? বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হচ্ছে বিভিন্ন এলাকাতে, আমি মোহাম্মদপুর এলাকার কথাই বলি, সেখানে কি একটা সর্বদলীয় আহ, আহ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটি করা যেত না? বা এমন করা যেত না যে বিভিন্ন ক্রাইসিস যারা এক্সপার্ট আছেন দেশের বিভিন্ন অর্থনীতিতে, যারা এক্সপার্ট, যারা সমাজের বিভিন্ন এই যে ক্রাইসিস ম্যানেজমেন্টে যারা এক্সপার্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টে, আপনি কি কখনো দেখেছেন যে সরকার তাদেরকে ডেকে কথা বলছেন? এটা একটা জিনিস। তাহলে তো আপনাকে বলবে যে আপনি সমস্যা করলে আসছেন। আর একটা জিনিস দেখেন যে এই সরকারের জাহিদ ভাই যেটা টাস্ক করলেন, যে এই সরকারের শক্তিটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল না, শুধু সমাজের সব শ্রেণী পেশার মানুষের একটা সমর্থন। কিন্তু আপনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নন, তাহলে আপনার কি করা উচিত ছিল? অন্য অন্য রাজনৈতিক দলের থেকে যারা সরকার গঠন করে তাদের চেয়েও আপনাকে আরো বেশি সংযুক্ত হওয়া উচিত ছিল এই রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। সেটি তো আপনি হননি। কোনো কোনো ক্ষেত্রে আপনি দূরত্ব তৈরি করেছেন কোনো একটি গোষ্ঠীকে, কোনো একটি দলকে, কোনো একটি গ্রুপকে। মনে হয়েছে যে আপনি একটু বায়াস বা ইন্ডালজেন্স বা কোনো ছাড় দিচ্ছেন বা সুযোগ সুবিধা দিচ্ছেন, সেটি মনে হওয়ার কারণে কিন্তু আদতে ঐক্যতে ফাটল ধরেছে। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর থেকে যে সমর্থন আদায় করে নেওয়া, সেটি কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি আপনার একটু বায়াস থাকার কারণে সেটি কিন্তু আপনি হারিয়েছেন। দুটো জিনিস, আপনি সংযোগও তৈরি করেননি, আবার এমন বিহেভ করেছেন যে দূরত্ব আপনার সঙ্গে বেড়েছে। তৃতীয় আরেকটি জিনিস দেখেন যে এই সরকার, এই যে আজকে রাজনৈতিক দলের সঙ্গে কথা শুনতে হচ্ছে যে বিপদে পড়লে ডাকছেন। আরো একটা দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে জাহিদ ভাই যে জিনিসটা বলেন যে কেপিআই স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং তখন একটা জিনিস বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আমরা যে দেশটাকে ইনহেরিট করেছি এটা একটা ধ্বংসযজ্ঞের মধ্যে ঢুকে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া দেশ, এবং পুলিশের মোরাল ডাউন হয়ে গেছে, ইকুইপমেন্টের সমস্যা আছে, সবকিছু মানলাম। তো আপনি 1 বছরে পুলিশ নিয়োগ দিলেন না কেন? এখন তো নির্বাচনের জন্য আপনি বলছেন যে 20,000 পুলিশ নিয়োগ দিবেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখেন, মানে যেটা আমাকে খুব, মানে আমরা পুরাতন সংস্কৃতি থেকে বেরোতে পারিনি। বেশ কিছু ঘটনা ঘটে গেল, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোনো আক্রমণ করছি না, বাট উদাহরণ দিই। গোপালগঞ্জে একটা ঘটনা ঘটলো, সচিবালয়ে এরকম একটা ঘটনা ঘটলো। আপনি কি কোনো উপদেষ্টার কাছে এটা শুনেছেন যে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম? জাপানে একটা ট্রেন 3 সেকেন্ড দেরি করলে পদত্যাগ করে, সুইজারল্যান্ডে পরিবেশ সংক্রান্ত কোনো একটা ছোট ঘটনায় পদত্যাগ করে। এই কয়েকজন উপদেষ্টা কিন্তু এরকম একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে পারতেন যে ব্যর্থতাকে মাথায় নিয়ে আমি বিদায় নিলাম। দ্বিতীয় আরেকটি দেখেন যে সরকারের মধ্যে একটা রেগুলার প্রক্রিয়া, যে আপনি বিভিন্ন মন্ত্রণালয় পাল্টানো হয়, অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়। আমরা শুরুতে একটা ব্রিগেডিয়ার সাখাওয়াতের ক্ষেত্রে একটা ঘটনা শুনেছিলাম, একটা পরিবর্তন হয়েছিল। আপনি অনেকগুলো ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, শিক্ষা। আপনি কি পরিবর্তনটা দেখতে পাচ্ছেন? তার মানে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, নতুন সরকার ব্যবস্থার স্বপ্ন দেখলাম, সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমাদের যারা এখানে আছেন এই মুহূর্তে উপদেষ্টা, আমি কাউকে ছোট করছি না, প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত, আব্দুল্লাহ প্রজ্ঞাবান। মামুন, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা করছি। প্রিয় দর্শক, জেজেসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেজেসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর আব্দুল্লাহ মামুন এবং জাহিদ চৌধুরী। ফিরছি আলোচনায়। জাহিদ চৌধুরী আজকে পলিসি রিসার্চ ইনস্টিটিউট একটা সেমিনারে বনানীতে, এখানে বক্তারা বলেন যে কর্পোরেট ও এনজিও স্টাইলে দেশ চালালে বাড়বে বিপর্যয়। আপনার কি তাই মনে হচ্ছে যে দেশ কর্পোরেট অথবা এনজিও স্টাইলে চলছে? না, দেখেন, এরকম একটা সমালোচনা শুরু থেকে আছে, এই কারণেই আছে যে বর্তমান যারা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, ডক্টর ইউনূসের সাথে প্রফেসর ইউনূসও গ্রামীণ ব্যাংক অন্যতম একটা এনজিও হিসেবেই বাংলাদেশের অন্যতম বড় একটা এনজিও। তো ওনার সাথে উনি যাদেরকে চুজ করেছেন ওনার ক্যাবিনেটে, উপদেষ্টা পরিষদে, তাদের অনেকেই বিভিন্ন এনজিওর সাথে জড়িত, এনজিওর কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পলিটিক্যাল লিডাররা এই সরকারে নেই। তো কিছু পেশাজীবী আছেন, আর কিছু এনজিও মানবাধিকার কর্মী আছেন, অর্থনীতিবিদ আছেন, এরকম লোকজনের। সো এই কারণেই শুরু থেকে সরকারের একটা সমালোচনা করা হয় যে সরকার এনজিওদের সরকার, এরকম একটা সমালোচনা শুরু থেকেই আছে। তো এইখানে বিষয় যেটা হলো যে পলিটিক্যাল বিষয়গুলা কিংবা রাষ্ট্রীয় বিষয়গুলা রাজনীতিবিদরা যেভাবে ডিল করতে পারেন,
তারা যেভাবে এই ইস্যুগুলা অ্যাড্রেস করেন, এটার জন্য আলাদা একটা দক্ষতার প্রয়োজন। এই জন্য বলা হয় যে রাজনীতি করা, দেশ পরিচালনা করা এটা রাজনীতিবিদদেরই কাজ, এবং তারাই এটা ভালো মন্দ সবকিছুর ঊর্ধ্বে উঠে সবকিছু মিলিয়েই দিন শেষে কিন্তু তাদেরই দায়িত্ব দেশ পরিচালনা করা, এবং সারা বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই হয়ে আসছে এবং এটাই হওয়া উচিত। তো এখন তো আমরা বিশেষ একটা পরিস্থিতিতে আছি, একটা বিপ্লবোত্তর সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, এবং এই সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন, বিশেষ করে তাদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রায় সমালোচনা হয়। যেমন এই মুহূর্তে আবারও নতুন করে সমালোচনা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে, যে দেখা গেল এই যে বিমান দুর্ঘটনা হলো এরপরে উনার যথেষ্ট অ্যাক্টিভ থাকা দরকার ছিল, কারণ সব আহতরা হাসপাতালে গেছে, ওখানে ট্রিটমেন্ট হচ্ছে কিনা, আছে কিনা, তো দেখা গেল ওনাকে একদিন এটা নিয়ে পরে জাহিদ চৌধুরী জনসমক্ষে দেখা গেছে। এনসিপি এরকম নেতা বিভিন্ন হাসনাত জনের ক্ষেত্রে আব্দুল্লাহ এরকম বলেছেন হচ্ছে। যে স্বজনপ্রীতি করছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য হ্যাঁ, হ্যাঁ। উপদেষ্টা। না, সেটা হাসনাত আব্দুল্লাহ একটা অভিযোগ করেছেন, স্বজনপ্রীতি ওনার পরিচিত, ওনার প্রতিষ্ঠানের লোককে ওখানে স্থান দিয়েছেন, এবং এটা নিয়ে সমালোচনা হয়েছিল, পরে আরেকজনকে দেওয়া হয়েছে, উনি রয়ে গেছেন বহাল, আরেকজনকে দেওয়া হয়েছে। এখন তার চেয়ে বড় কথা হলো তাদের ইফিসিয়েন্সি নিয়ে কথাটা উঠছে। মেইন প্রশ্ন যেটা হলো, তারা ইফিসিয়েন্টলি সরকারি দায়িত্বটা পালন করতে পারছেন কিনা। এখানে অনেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে তারা পারছেন না বলে পিপুলস পারসেপশন, এবং এটার বাইরে আপনি যেতে পারবেন না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেটা যেই হন না কেন, পিপুলস পারসেপশনটা একটা ভাইটাল জিনিস, এবং মানুষজন এখন সবকিছু দেখতে পারে, যে আপনার পারফরমেন্সটা কিন্তু দেখতে পারে যে আপনি কিভাবে কি করছেন না করছেন, এবং সমালোচনাটা হবে। তো এইখানে এই অভিযোগটা এই কারণেই আসছে যে তারা পলিটিক্যাল লিডারদের মতো জিনিসগুলা অ্যাড্রেস করতে পারছেন না, যখন ক্রাইসিস, বিশেষ করে ক্রাইসিস মুভমেন্ট গুলা রেজ করছে। এই কারণেই আমি বলবো যে এই অভিযোগ, এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা ওই যে একটু আগে আমরা আলোচনা করলাম, যে পলিটিশিয়ানদের অপিনিয়নটাও যদি ফ্রিকুয়েন্টলি নেওয়া হতো বিভিন্ন বিষয়ে, তাইলে বিরোধগুলো। আমরা একটু আব্দুল আল মামুনের কাছে যাই। আব্দুল আল মামুন, এই পিআরআই সেমিনার থেকে আরো অভিযোগ করেন যে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের দর কষাকষিতে দক্ষতা দেখাতে পারেনি এই সরকার। হ্যাঁ, এটাও কিন্তু জাহিদ ভাই যেখানে ছাড়লেন ওখান থেকে আমি শুরু করি। অর্থাৎ আমরা জানি এখানে অনেক এক্সপার্ট আছেন, অর্থনীতিবিদ আছেন, বাট শুল্ক নিয়ে যে রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন হয় বা যে ধরনের এনগেজমেন্ট তৈরি করা উচিত ছিল সেটিও কিন্তু হয়নি। এবং এখানে আরেকটা দুঃখজনক ঘটনা, যে ইউএসএ আমাদের একটা বড় মার্কেট, পার্টিকুলারলি আমাদের রেডিমেড গার্মেন্টস এর জন্য, এবং আমরা মাঝখানে প্রথম যখন ঘটনাটা আসলো, মাঝখানে কোনো কিছু শুনলাম না, হঠাৎ করে আমরা শুনলাম যে আমাদের কমার্স অ্যাডভাইজার এখন আমেরিকাতে এবং উনি এই বিষয়ে কথা বলছেন। পরে আবার শুনলাম যে একটা আমাদেরকে ইউএস এর পক্ষ থেকে একটা চুক্তি ধরিয়ে দেওয়া হয়েছে যে এর ভিত্তিতে আলোচনা হতে হবে। এখানেও কিন্তু মানে খুবই মিজারেবলি ফেল করেছে গভর্নমেন্ট। এবং এখানে আমি বলবো যে রাজনৈতিক প্রজ্ঞার যে জায়গাটা, বা ওই যে সংযুক্ত করা, অন্যদেরকে যোগ করা, ফিউচারটাকে ঠিক মতো বোঝা, কিভাবে আমি ইস্যুটাকে অ্যাড্রেস করব, সেই অভিজ্ঞতার বিষয়টা, সেটাও কিন্তু ল্যাকিংস। এবং এমন এমন একটা জায়গায় চলে যাচ্ছে এখন যে আমরা খুবই হয়তো বা ক্ষতিগ্রস্ত হব ইউএস মার্কেটে, যেটা কাম্য নয়। আরেকটা বিষয় আমি যোগ করি, যদিও এই জাহিদ ভাই একটু টাচ করেছেন ওখানে, যে কেন এনজিও স্টাইলের সরকার বলা হচ্ছে, বা কেন এনজিও স্টাইলে চালানোর কথা বলা হচ্ছে। যে আপনি কর্পোরেট বা এনজিও যে নর্মস, পলিটিক্যাল নর্মসটা ডিফারেন্ট। আপনি জানেন যে সেই জায়গাটাতে আপনার ঘাটতি রয়েছে, তাহলে আপনি কি করবেন? সেই ঘাটতিটা পূরণ করবেন। এটা তো বাজার থেকে আপনার দ্রব্য মূল্য কেনার মতোই, বা কোনো জ্ঞানের স্বল্পতা থাকলে সেটি আপনি কাভার করবেন। সেই প্রচেষ্টা কিন্তু কোনোভাবে ছিল না। আরেকটা জিনিস দেখেন, যে আপনি প্রথম থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর অবস্থা, আপনার লোকাল গভর্নমেন্ট অ্যাক্টিভ না, তার মানে কি এই যে এনজিও টাইপ বা ব্যুরোক্রেটিক টাইপটা কিন্তু পুরোটা ষোলকলাপূর্ণ হয়েছে। তার মানে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারে লোয়ার টায়ার থেকে শুরু করে উপরের দিকে কোথাও কিন্তু নেই। এটা কিন্তু একটা বড় শূন্যতা। অনেক এটাকে ক্রিটিক্যালি বুঝতে হবে যে এটা পুরো একটা শূন্যতা তৈরি হয়েছে। এটাকে পূরণ করা যেত কিভাবে? যে আপনি সামাজিক প্রতিষ্ঠানগুলোকে, আপনি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে, আপনি ব্যক্তির অভিজ্ঞতাকে, সেটাকে আপনি যুক্ত করবেন, কিন্তু সেটাও কিন্তু কোনোভাবে আপনি যুক্ত করতে পারেননি। যে কারণে এখন মনে হচ্ছে যে একটা এনজিও টাইপ গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে, বা এখন মনে হচ্ছে যে আপনি একটা ফুল ব্যুরোক্রেটিক সিস্টেমে গভর্নমেন্ট পরিচালনার চেষ্টা করছেন। এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, যে যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড নেগোসিয়েশনের যে বিষয়টি আসছে, এই ট্রেড নেগোসিয়েশনের ক্ষেত্রে
আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এটা রিপোর্টও হয়েছে এর মধ্যে দু একটা জায়গায়, যে এইখানে শুধু ট্রেডই নেই, এখন ট্রেডের বাইরে পলিটিক্যাল ইস্যুস গুলো এখানে ইনক্লুড হয়ে গেছে, পলিটিক্যাল বিষয়গুলো এখানে ইনক্লুড হয়ে গেছে। যেমন চীনের সাথে বাংলাদেশের কি সম্পর্ক, এই বাংলাদেশের সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের উপর কিছুটা হস্টাইল হয়ে আছে। আপনি কোয়াডে যোগ দেননি, বাংলাদেশ কোয়াডে যোগ দেয়নি। অন্যদিকে চীনের সাথে ব্যবসা বাণিজ্য আগে থেকেই বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট শেখ হাসিনার আমল থেকেই ছিল। আমাদের শেষ করতে হচ্ছে জাহিদ চৌধুরী। মানে যেটা আপনি অন্যান্য ক্ষেত্রে আপনার কাজের পরিধি বাড়িয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে, কিন্তু আপনি ইলেকশন বা সংস্কার সেখানে কিন্তু আপনি গুরুত্বটা কমিয়ে ফেলেছেন। আপনার ক্যাপাসিটি যেখানে প্রশ্ন, সেখানে আপনি অনেক জায়গায় ডালপালা বেঁধে। ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন, ধন্যবাদ জাহিদ চৌধুরী। প্রিয় দর্শক, এই ছিল জেজেসএলএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গেই থাকুন।